আপনারা দেশে ফিরবেন ডিসেম্বরে, আপনি প্রকাশ্যে এসে ডিসেম্বরে ফিরবেন সেই কথা আপনিও বলছেন, বা নেতৃত্ব আরো আগে থেকেই বলছেন যে ডিসেম্বরে ফিরবেন, কিন্তু কিভাবে ফিরবেন সেটি জানা যাচ্ছে না। ধরেন আরো যদি সুস্পষ্টভাবে জানতে চাই যে ধরেন আপনারা কি প্লেনের টিকিট কেটে এয়ারপোর্ট দিয়ে ঢুকে যাবেন, এরকম এত সিম্পল? সেক্ষেত্রে তো শেখ হাসিনার অ্যাক্টিভ কোনো পাসপোর্টও নাই, ট্রাভেল ডকুমেন্ট নিতেও সরকারের সাথে একটা প্রক্রিয়া যেতে হবে, সেরকম নাকি সীমান্ত, ওই যে শেখ হাসিনা একটা ফোন আলাপে শোনা গিয়েছিল যে চট করে ঢুকে পড়বেন, কাছাকাছি আছে সীমান্ত দিয়ে আপনারা এক নাগারে ঢুকে পড়বেন, আসলে কিভাবে ঢুকবেন? একটা তো প্রক্রিয়া লাগবে। আমি এটা শেষ করে দিচ্ছি, তার আগে আমি ওই জায়গাটা শেষ করে দিই। হ্যাঁ, তখন আপনাকে এটা জানা দরকার এই কারণে আপনাদের, আমি কালকে নাও থাকতে পারি, আমাকে আল্লাহ নিয়েও যেতে পারেন, তাই না? মানুষের একটা জিনিসই পার্মানেন্ট, যে উই হ্যাভ টু গো, এবং কোন জিনিস সবকিছু মানে টেম্পোরারি, আমাদের লাইফটা কিন্তু সবচেয়ে বড় টেম্পোরারি। সেই দিন যখন এই ঘটনাটা ঘটলো, আমি পরে জানতে পারলাম যে আমাদের সাথে সংঘর্ষ হচ্ছে কে। আমি বিএনপি ছেলেপেলে দেখেছি, হাত দেখিয়েছি, সরে গেছে ওরা। হেফাজতকে হাত দেখিয়েছি, সরে গেছে ওরা। আমি তো তার এরা কারা, এদের কথাও বুঝতে পারছি না, ভাষাও বুঝতে পারছি না। পরে 3 মাস পরে দেখলাম নারায়ণগঞ্জ থেকে রোহিঙ্গাদের গেরিলা বাহিনীর চিফ আরসা প্রধান গ্রেপ্তার হচ্ছে। আজকে আমাদের লোকজনকে ব্যাপকভাবে অ্যারেস্ট করা হচ্ছে। আমি স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয়কে কালকেও একটা টক ইয়ের মাধ্যমে বললাম, যে সচিবালয়ে আপনি বসেন, আপনাকে আমি দায়িত্ব নিয়ে বলছি শারমিন, যেই সচিবালয়ে উনি বসেন তার থেকে পূর্বাঞ্চলের দিকে যেতে ঢাকা চিটাং হাইওয়ে রোডে স্টিল নাও গতকাল রাত পর্যন্ত 2টো মহিলা মাদ্রাসা এবং আরেকটা 2টো মাদ্রাসায় অস্ত্রের ট্রেনিং চলছে। ঢাকা শহরে হেভি আর্মস সহ, মানে হেভি বলতে হেভি, হালকাপাত্র অস্ত্র না, 14,000 আল কায়দা, লস্করে তৈয়বা এবং আরসা এরা কাজ করছে। ঠিক আছে, সেই কারণেই আমি ওইখান থেকে আসি। সেই কারণেই আমাদের বাড়ি ঘর সব ভেঙে দেওয়ার পরেও আদর্শিক কারণে আমার নেত্রী একটা বক্তব্য দিয়েছিলেন, হালকা করে আপনি দেখেন, মেমোরাইজ করে দেখবেন, যে স্বাধীনতা বিরোধী শক্তি যাতে ক্ষমতা আসতে না পারে। এই বক্তব্যতে আমাদের জন্য ইশারাই কাফি। উনি কি বলতে চান ওনার চোখের ইশারা আমরা বুঝি, যারা আমরা অনেক ছোট থেকে ওনাকে দেখেছি, আমাদের কাছে যিনি মার মতো। সো মার ভাষা যেমন মানুষ বুঝে, আমরা বুঝি। আমি আমার নিজের নির্বাচনী এলাকায় আমি কিন্তু বিএনপি ইলেকশন করেছি, এবং দায়িত্ব নিয়ে বলছি, করেছি, ওপেন করেছি। এবং মজা ব্যাপার হচ্ছে, ভোট যে জামাত ইসলাম চুরি করবে বাংলাদেশে প্রথম কিন্তু আমার এলাকার থেকে আবিষ্কার হয়েছে। কারণ যেদিন নির্বাচন, সেদিন গোলদাইন ধনকুন্ডা স্কুলে, নারায়ণগঞ্জ 3 আসনে ধনকুন্ডা স্কুলে, সেদিন জামাতের আমির বিকাল 5:30টার সময় পুলিশ সহ ঢুকে সিল মারা শুরু করেছিল। খবর বিএনপি পায়নি, আমি পেয়েছি। আমি তাড়াতাড়ি করে বিএনপিকে জানাই এবং ওদের সাংবাদিকদের জানাই। তারা পুরস্কার, জামাতের আমির গিয়ে সিল মারা শুরু করলেন, লোকাল জামাতের আমির, জি লোকাল জামাতের আমির। এবং সেখানে কিন্তু আমি জানাই, এই কারণে জানাই বিকজ আমি মনে করেছি স্বাধীনতা বিরোধী ক্ষমতা না আসুক। কিন্তু রেজাল্টটা কি হলো? আজকে আমাদের কর্মীরা আমাদেরকে গালাগালি করে। কেন কেন করালেন আমাদেরকে দিয়ে এই কাজটা? হাজার হাজার নেতাকর্মী বাড়িতে থাকতে পারছে না, 25 লাখ নেতাকর্মীর নামে মামলা, প্রত্যেকটা দিন আমাদের কোনো না কোনো বাসায় হামলা হচ্ছে। তাহলে কি আপনারা প্রতারিত হয়েছেন? অফকোর্স। আচ্ছা, কিন্তু আপনারা তো বলেছিলেন, মানে একদম শীর্ষ পর্যায় থেকে শুনেছিলাম নো ভোট নো ভোট। তাহলে আপনারা যা বললেন তা করলেন না কেন? মানে সাংঘর্ষিক অবস্থায় গেলেন কেন? করলাম না এই কারণে, কারণ আমরা না করলে জামাত চলে আসতো ক্ষমতায়। 95টা সিট, 95 সিট, আমি দায়িত্ব নিয়ে বলে আপনাকে নাম্বার ধরে বলে দিতে পারবো, এই 95 সিট বিএনপি পেয়েছে আওয়ামী লীগের কারণে। জামাতের ক্ষোভটা কিন্তু ওখানে আমাদের উপরে অনেক বেশি, আর এটা আমার কোনো আপত্তি নেই। কিন্তু চালাকটা বিএনপি। কি অবস্থা দেশের আজকে? অনেক সুন্দর। আমাকে একদিন ইউটিউবে একজনকে দেখাচ্ছিল, ওটা আমার স্ত্রী কিংবা আমার মেয়ে দেখাচ্ছিল, যে একজন মহিলা বলছেন 16 বছর ধরে পাঙ্গাস মাছ খাইনি আন্দোলন সমস্যা নয়। তো আজকে কি অবস্থা? আজকে দেশে তেল নাই, গ্যাস নাই, বিদ্যুৎ নাই, কাজ নাই, মানুষের, আমার এলাকায় গার্মেন্টস সব একটা পর একটা সব বন্ধ হয়ে যাচ্ছে, মেয়েরা ঘর থেকে বেরোতে সাহস পাচ্ছে না। বিশ্বাস করবেন যে আমার যারা বন্ধু বান্ধব, আমি আজকে আপনার সাথে কথা বলার জন্য, শুধুমাত্র আপনার সাথে কথা বলার জন্য আমি দায়িত্ব নিয়ে কথা বলি, যে আমি ওদেরকে ফোন করেছি, যারা আমার ফ্রেন্ড, ওরা তো আমাকে খোলামেলা বলবে, ছোটবেলা আমরা একসাথে পড়ো, ওদের ইনকাম মিডল ক্লাস, লোয়ার মিডল ক্লাস বলবো না, এখন হবে লোয়ার মিডল ক্লাস, তখন মিডল ক্লাস ছিল আমাদের সময়। 50 থেকে 60,000 টাকা বাড়ি ভাড়া, মানে বাড়ি ভাড়া দিয়ে থাকে, 2টা করে বাচ্চা আছে কিংবা 3টা বাচ্চা আছে। এখন কি অবস্থা? আমি দেখলাম ওদের গলা ভারী হয়ে যাচ্ছে। বললো 21 দিন 22 দিন চলতে পারি, তারপর পারি না। দিস ইজ গোয়িং অন বাংলাদেশে। হ্যাঁ, তো মানুষের পেটে খাবার নাই, বেকারত্ব 18 থেকে 46% চলে গেছে, মানে দারিদ্রতা। তো এই জিনিসটা দেশের মানুষের বোঝা দরকার ছিল, মানুষ বুঝছে। এবং তার জন্য বলছে যে বিদ্যুৎ নাই, জ্বালানি নাই, সেটা আপনাদের ভুল নীতির কারণে। এটা বলতে পারে, এখন আমিও বলতে পারি
নবাব সিরাজউদ্দৌলা যদি এই কাজ না করতেন তাহলে আমরা পরাধীন না হতাম না। হ্যাঁ, তো এখন যদি এটা বলতে চায় তাহলে তো আমার কিছু বলার নাই। বাট আমি আপনার মাধ্যমে আমি 98% বাচ্চারা যারা এই আন্দোলনটাতে শরীক হয়েছিল না বুঝে করেছিল। কেন? এই ফেসবুক, টুইটার, এই সমস্ত দিয়ে একটা এমন একটা জিনিস তৈরি করা হয়েছিল যেটা পিছনে মিলিয়ন্স অফ ডলার খরচা হয়েছে, যে বাংলাদেশটাকে একটা ব্যর্থ রাষ্ট্র বানানোর জন্য। কার জন্য শারমিন বাংলাদেশ ব্যর্থ রাষ্ট্র হবে? টার্গেটটা কি? টার্গেট হচ্ছে বাংলাদেশের ভূমি। এই ভূমিটা কারা চায়? পাকিস্তানের আইএসআই নেটওয়ার্ক চায়। কেন চায়? তারা এখানে জঙ্গিদের ট্রেন আপ করতে চায়। 1.5 বছর ওই যে এয়ারপোর্টের সামনে যে হোটেলটা ছিল, বারবার ভুলে যায়, র্যাডিসন ব্লু, ওখানে পাকিস্তানের 6 জন জেনারেল কি করছিল 1.5 বছর এক নাগার ইউনুসের সময়? এরা ট্রেন আপ করেছে 165টা জায়গায়। স্টিল নাও হেভি আর্মস নিয়ে ট্রেনিং চলছে। টার্গেট কি? টার্গেট হচ্ছে ভারত, পাকিস্তান। তথ্যসূত্র কি, মানে কোথা থেকে? আমার তথ্যসূত্র 100% অথেন্টিক। শুধু একটু ছোট্ট দিয়ে যাচ্ছি, যে জাতিসংঘ আমাদের বিরুদ্ধে 2 দিন আগেও কথা বলছিল, ঠিক আছে, এই যে এই সমস্ত নিয়ে, সেই জাতিসংঘই কিন্তু এই আমি আমেরিকা থাকা অবস্থায় কিছুদিন আগে বলেছে যে বাংলাদেশের নিরাপত্তা পরিষদ বলছে বাংলাদেশে আল কায়দা ইজ অ্যাক্টিভ। আর তো কিছু লাগে না, তথ্যসূত্র তারাই বলছে। আমি আমেরিকাতে আজকে আসি না, আমি 90 থেকে আসি এখানে। তো এখানে আমার ছোট ভাইরা যারা আছে, আমার ইয়ে আছে, তারা অনেক বড় বড় হাই প্রোফাইলের তারা কাজ করেন, একদম মেইন স্ট্রিমে কাজ করেন, কিংবা এমন এমন জায়গায় কাজ করেন যারা পৃথিবীর সব খবর রাখেন। তো আমি তাদের সাথে কথা বলেছি, জানতে পেরেছি তারা জানছেন। কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্র সব ব্যাপারে অ্যালাউ করে, একটা ব্যাপারে তারা অ্যালাউ করতে চায় না, সেটা হচ্ছে এক্সট্রিমিস্ট গ্রুপকে এবং জঙ্গিবাদকে, যাদের কোনো, এরা কিন্তু ইসলাম না, এদের কোনো ধর্ম নাই। এরা ধর্মের নামে ওই যে হলিউডিজমের মতো ঘটনা ঘটায়, যেটা বাংলাদেশে ঘটেছিল। আজকে দেশটাকে ওই জায়গাটা নিয়ে যাওয়ার চেষ্টা করছে। বাংলাদেশ ব্যর্থ হবে, মরবে বাংলাদেশের মানুষ, ঝামেলা করবে ভারতে, আর করবে দিকটা বার্মা। রোহিঙ্গারা বার্মা বলে দিচ্ছে রোহিঙ্গা ইজ বেঙ্গলি। আপনি এমন ফেরাবেন কেমন করে? কিভাবে ফেরাবেন? ওখান থেকে আরাকানরা ট্রেনিং নিচ্ছে বাংলাদেশে। আমাদের দেশে এত বড় শক্তিশালী সেনাবাহিনী আটকাচ্ছে না কেন? এখন আমার লাইফ আপনাদের সময়কাল থেকেই চলে আসে, মানে রোহিঙ্গারা ঢুকলো ওই সময় সেই অমানবিকতার অবস্থাটা আপনাদের সময় হয়েছিল, এবং তখনই বার্মা বলেছিল, মিয়ানমারের তখনই ভাষ্য ছিল যে এরা বাংলাদেশিরা ওই চিটাগং অঞ্চলের। এটা তো এই জায়গাটাতে আমাদের ভুল ছিল। হ্যাঁ, এই জায়গাগুলি ভুল ছিল। তো সবকিছু মানে যেটা একটা জায়গায় এসছে, আমার মনে হয় যে আপনি জিজ্ঞেস করছিলেন আমরা ঢুকবো কিভাবে, ঠিক আছে, আপনার প্রশ্নের উত্তর আমি দেই। আমরা যখন ঢুকবো এবং ঢোকার সময় হবে, কোনো পাসপোর্ট দেওয়ার যাদেরকে আপনি অথরিটি মনে করছেন, আমার জানি কেন মনে হয় তারা থাকবেই না। এটা আমার মনে হয় তারা থাকবে না। আপনি বলবেন সরাবে কে? জনগণের চেয়ে বেশি শক্তিশালী কেউ না, আর তার চেয়েও বেশি শক্তিশালী পৃথিবীতে একজন আছেন, সারা পৃথিবীতে না, সারা সৃষ্টির স্রষ্টা রাব্বুল আলামিন। আমি বিশ্বাস করি। শারমিন, আপনি কেন বিলিভ ইট? আপনি লেখাপড়া করা মেয়ে, অত্যন্ত জ্ঞানী একটা, আপনার সঙ্গে কথা বলে আমি বুঝি যে আপনার জ্ঞান চর্চা আছে, ভালো আছে। আপনি পৃথিবীর একটা উন্নত দেশে এখন থাকছেন। হ্যাঁ, আপনি দেখেন তো প্রথম মহাযুদ্ধ, বিশ্বযুদ্ধ, দ্বিতীয় বিশ্বযুদ্ধ, কিংবা আফ্রিকার জঙ্গলগুলিতে যে যুদ্ধ হয় একদম আনকালচার কান্ট্রিগুলিতে, কোথাও কি দেখেছেন যে মৃত মানুষকে কবর থেকে উঠিয়ে সেই মানুষকে পিটানো হয়, পিটানোর পরে নাচা হয়, গান গাওয়া হয়, এরপর তাকে জ্বালিয়ে দেওয়া হয়? বাংলাদেশে হয়েছে। কিন্তু আপনি কোথাও দেখেছেন যে একজন বীর মুক্তিযোদ্ধা মাইনুদ্দিন খান বাদল ভাই একটা কথা বলেছিলেন যে ধর্ষক আর ধর্ষিতা এক টেবিলে উঠতে পারে না? এই একটা কথার কারণে ওদের কত ক্ষোভ আমাদের মুক্তিযুদ্ধের বিরুদ্ধে, যে ওনার কবরটা পুরো খোঁড়া হলো এবং ওই কঙ্কালের উপরে স্পঞ্জের স্যান্ডেল দেওয়া হলো, অনেক জিনিস ময়লা ফেলা হলো এবং ওটাতে আগুন লাগিয়ে দেওয়া হলো। তাহলে বুঝেন, মুক্তিযোদ্ধাদের জুতার মালা দিয়ে গলায় পড়ে ঘুরিয়েছে তো একটা দুটা ব্যাপার না, অহরহ হচ্ছে। এবং এই জিনিসগুলি যে হয়েছে, এটা ব্যর্থতা কার? আমাদের। আমার জাতিপিতার কন্যা কিন্তু আমাদেরকে ঠিকই গাইডলাইন দিয়েছিলেন। আমরা কিন্তু এই ম্যাটিকুলাস ডিজাইন, ডক্টর ইউনূসের ম্যাটিকুলাস ডিজাইন থেকে আমাদের বাচ্চাদের রক্ষা করতে পারি নাই। ওদের ভবিষ্যৎ আজকে অনিশ্চিত। 4টা জেনারেশনকে নষ্ট করে দেওয়া হয়েছে। হোসেন জিল্লুর রহমানের ভাষায় যদি বলতে চাই, আজকে দেখেন আপনি ইউনিভার্সিটি টিচারকে মারতে যাচ্ছে, ইউনিভার্সিটি টিচারকে ছাত্ররা মারতে যাচ্ছে। আমি আমার ছোটবেলায় স্কুলে যেটা পড়েছি, ওই টিচারকে দেখলে তো আমি জীবনে এখনো চেয়ারে বসবো না। আপনিও বসবেন। 4টা জেনারেশনকে আপনারা নষ্ট করে দিলেন? না, এই যে এই আসার পরে
এই যে ছাত্রদের আন্দোলনের নামে মধ্যখান এই দিয়ে ছাত্ররা তো ধরেন হয় আপনাদের আমলে তাদের জন্ম বা তাদের বেড়ে ওঠা, বড় হয়ে ওঠাটা Right. সবটাই আপনাদের আমলে হয়েছে, কারণ আপনারা 17 বছর টানা ক্ষমতায় ছিলেন। তো জি, তারা ধরেন যদি তারা এরকম হয়ে যায়, যদি তারা ডিরেইলড হয়ে যায়, সেটা তো আপনাদের সময় থেকেই তাদের আসলে এই অবস্থা, হঠাৎ করে একদিনে তো হয়ে যায়নি নাকি? না, হ্যাঁ 100% রাইট আপনি। যেই ছেলেগুলি হলিয়াটিজমে ঘটনা ঘটালো সবগুলি ছেলে প্রচন্ড আধুনিক ছেলে ছিল, এবং এর মধ্যে একটা ছেলের নাম আমি ভুলে গেছি, খুব সুন্দর দেখতে, হ্যান্ডসাম, আর বাপ নাকি নাম ছিল। সে তার 6 মাস আগে ভারতের একটা ডিস্কোতে যে শ্রদ্ধা কাপুরের সাথে নেচে এসেছে। আমি পার্সোনালি জানি সেটা, কারণ ওই গ্রুপের এক সদস্যের সাথে আমার যে কোনো ভাবেই হোক অনেক আগে কথা হয়েছিল। ওর মা, আমি বলবো না, ও আমাকে বলেছিল, মানে ওর মামার মাধ্যমে আমি জানতে পেরেছিলাম। ঠিক আছে, এরা প্রত্যেকেই আধুনিক ঘরের, এরা প্রত্যেকেই রিচ পরিবার থেকে আসা। তাহলে 6 মাসের মধ্যে তাদের ব্রেন ওয়াশ করলো কেমন করে, যে তারা 22টা 23টা 24টা না কত মানুষকে মেরেছিল ওখানে, জবাই করলো, জবাই করে রক্তের উপরে বসে ওখানে রান্না করলো এবং খেলো। আমাদের আমলই হয়েছে কিন্তু, বাট ওরা করতেছে এই কাজটা। এটাকে আমরা প্রোটেক্ট করতে পারছি না, আপনিও পারছেন, আমিও পারছি না। কেন? ওরা ধর্মটাকে মিথ্যা দিয়ে করছে, ঠিক যেভাবে 71 সনে মিথ্যা করে আমার মা বোনকে গণিমতের মাল বানানো হয়েছিল, ধর্ষণ করা হয়েছিল, 30 লক্ষ মানুষের হত্যা করা হয়েছিল। সো একটা অসমাপ্ত যুদ্ধ, ওইটা অসমাপ্ত যুদ্ধ ছিল। আমার মনে হয় এটা ফাইনাল পর্যায়ে যাবে, এবং এর বাইরে তাহলে কি কোনো আপনার পথ নাই। ভবিষ্যৎবাণী এরকম যে ফাইনাল পর্যায়ে যাবে এবং তারপরে আপনারা দেশে ফিরবেন? তার আগেই যাবো না, যুদ্ধ করবে কে? আচ্ছা, এবং সেখানে আমি বলি, বিএনপি যেটা করছে, বিএনপি একটা ডানপন্থী দল, আগে ডান বামের সংমিশ্রণ ছিল, এখন একটা ডান, বাট বিএনপি কিন্তু চরম উগ্র এক্সট্রিম ডানপন্থী দল না। একে চেক অ্যান্ড ব্যালেন্স করতে যে ওরা যে বিপদটাতে পড়বে, আমাদের চেয়ে অনেক খারাপ অবস্থায় এরা পড়বে। আমরা আমাদের সত্যকে চিনে নিয়েছি, ওই সত্যের সাথে কিন্তু আমরা একটা হলে বসবো না, এবং আমাদের আদর্শিক কারণে কিন্তু আমাদেরকে ভোটটা বন্ধ দেই নেই। এত 98% অত্যাচার বিএনপি লোকেরা করেছে, ওদের হয়ে করুক, গুপ্ত হয়ে আর সুপ্ত হয়েও। যারা নারায়ণগঞ্জে আমার বায়তুল ভবন ভেঙেছে, ইটস ভেরি ইন্টারেস্টিং ব্যাপার, তারা কিন্তু তার আগের দিন আরসা এবং জামাতের সাথে মিটিং করেছে, কিন্তু করে কিন্তু বিএনপি, এখনো করছে। তাই এটা কেউ থাকবে না, টাইমলি সব সরে পড়বে। তো আমাদের যেটা হচ্ছে যে এই যে ম্যাটিকুলাস ডিজাইনটাকে আমরা প্রোটেক্ট করতে পারলাম না অ্যাজ এ পলিটিশিয়ান, এটা আমার ব্যর্থতা। তাহলে ওই যে আপনি বলছিলেন যে এমন পরিস্থিতি হবে যে এই সরকার বা এই পরিস্থিতি থাকে কিনা, যে পাসপোর্ট বা এগুলো নিয়ে ঢুকতে হবে, তার মানে কি আপনার ভাষ্যটা কি আরেকটু স্পষ্ট করবেন, যে তখন কি আসলে বিএনপি সরকার যেটি আছে থাকবে না, মানে আপনারা যখন দেশে ফিরবেন তখন পরিস্থিতিটা কি হবে বা কি পরিস্থিতিতে আপনারা ফিরবেন? দেখেন, এর আগে বিএনপি সরকার যাদেরকে মনে করছে, যাদের ভয়ে তারা আন্তর্জাতিক সিদ্ধান্ত নিতে পারছে না, দেখেন তাদের কাছ থেকে আঘাতপ্রাপ্ত হয়ে যায় কিনা। এরা তো কাউন না, এরা কাউন না, কিন্তু এরা কারুই না। এরা এই দেশটাকে ব্যর্থ রাষ্ট্র বানাতে এসছে। ওদের একটা আশা ছিল ডক্টর ইউনূস প্রেসিডেন্ট হবে, সেটা তো গুড়ে বালি হয়ে গেছে, হয় নাই। সো আমার তো মনে হয় যে এই কারণে বিএনপিকে পে করতে হবে। মানে কি আন্তর্জাতিক শক্তির কারণে বা আন্তর্জাতিক 100% আন্তর্জাতিক শক্তি। বাংলাদেশের ভিতরে কোনো নিজস্ব পলিটিক্স নাই, নাথিং এলস, 000। না আমরা, না ওনারা, না কেউই, কেউ না। এবং এটা আমার চেয়ে বেশি বর্তমান প্রধানমন্ত্রী নিজে জানে। তাহলে যে আপনারা এতদিন ক্ষমতায় থাকলেন, এটি আসলে কোন আন্তর্জাতিক শক্তির বলে, যেটি বলা হয় ভারত, সেটি কি? না, আমরা আন্তর্জাতিক শক্তির কারণে ক্ষমতাচ্যুত হয়েছি। শেখ হাসিনার উইল পাওয়ার, শেখ হাসিনার যে কি বলে কারিশমা, সেই কারিশমা, বঙ্গবন্ধুর যে কারিশমা, হ্যাঁ সেই কারিশমা কিন্তু এদের নাই, এই ক্যাপাসিটি ক্যাপাবিলিটি তাদের নাই। না তো নেত্রী যেদিন ক্ষমতাচ্যুত হয়েছেন তারপর দিন তো তারেক রহমানের ফ্লাই করে বাংলাদেশে আসা কথা, তাই না? ওনারা বলতেছেন ওনাদের দাঁড়িয়ে হয়েছে সবকিছু হিরো, আশা কথা না, আসেন নাই কিন্তু। হ্যাঁ, আর জাতির পিতার কারণে শেখ হাসিনা বলছেন ফাঁসি অর্ডার দিয়েছে, আমি যাবো। আন্তর্জাতিক শক্তিটা কি আমেরিকা? না, আমেরিকা অবশ্য, আমেরিকা তো পৃথিবীর সব জায়গায় ইনভলভ আছে, বাট আমি যতটুকু আমেরিকা এসে যেটা বুঝেছি, আমি ছোট মানুষ, অত বেশি লেভেলে আমি চলি না, বাট একেবারে যে চলি না তা না, এইটুকু আমি বুঝি যে আমেরিকা বাংলাদেশে যা ঘটছে এবং যেই পর্যায়ের এক্সট্রিমিস্ট এখন বাংলাদেশে দাঁড়িয়ে গেছে, আমেরিকা এইটাকে সাপোর্ট করে না, এবং মজার ব্যাপারটা চায়নাও করবে না। চায়নাও আমি একটু সহজ করে বুঝতে চাই যে যারা আপনাদের ফেললো তারাই তারেক রহমান সরকারকে ফেলবে বলে আপনার প্রেডিকশন? ফেলবে না, ওনাদের সামনে পথ থাকবে দুইটা, হয় একটা আন্ডারস্ট্যান্ডিং, নালে দে হ্যাভ টু কুইট।
আন্ডারস্ট্যান্ডিং কার সাথে? ওই আন্তর্জাতিক শক্তির সাথে? আন্তর্জাতিক শক্তির সাথে মাধ্যমেই ধরেন আমাদের সাথেই ধরেন। তার মানে কি আপনারা এখন সেই আন্তর্জাতিক শক্তির সাথে লবিং করছেন? মানে আন্তর্জাতিক শক্তির সাথে লবিং এর ব্যাপার না, লবিং এর ব্যাপার না। ভারত কোনো সময় চাবে না এই ঘটনা ঘটছে কেন ইন্ডিয়া ডিস্টার্ব করার জন্য। আপনি একটা ছোট্ট দেশ, কিন্তু আপনি একটা উই আর স্মল পিনার্স, আমাদের জনসংখ্যা 18 কোটি, কিন্তু আমাদের দেশ এখন ভঙ্গুর অর্থনীতি। এই ভঙ্গুর অর্থনীতি করা হলো কেন? আপনি যদি সবাই পেট ভরে ভাত খেত, সবার হাতে যদি পকেটে পয়সা থাকতো, সবাই যদি যেমন আমাদের সময় রিক্সা হলো 30,000 টাকা মতো মাসে সবার থাকতো, তাহলে কিন্তু আপনি জঙ্গিবাদ পেতেন না সহজে, কারণ সবার কোন ফুলফিল। সো যখন সবাই ফুলফিল থাকে তখন আপনি গড়ে পাবেন না। এখন আপনি যান বাংলাদেশে, আপনি 100 টাকা দিয়ে মানুষ খুন করে ফেলতে পারবেন। তো কি এখন ভারত কি এখন এই কারণে ধরেন এই সরকারের সাথে মানে সখ্যতা বাড়ানোর খুব চেষ্টায় উঠে পড়ে গেছে? ভারতই তো তাদেরকে নিয়ে এসছে। আমি তো বলবো, স্ট্রেইট বলবো যে লন্ডন থেকে এসছেনই তিনি ভারতের মাধ্যমে। হ্যাঁ, উনি লন্ডন থেকে এসেনি ভারতের মাধ্যমে, আমেরিকা ইনভলভ ছিল। আমেরিকা নোজ হোয়াটস গোয়িং অন। আমেরিকা এটা হতে দিবে না। আমেরিকা চাবে না বাংলাদেশে আরেকটা জঙ্গিবাদ এবং আল কায়দা, লস্করে তৈয়বার মতো একটা দেশ ওইখানে হোক। এবং আপনাকে আমি দায়িত্ব নিয়ে বলছি যে যদি এটা হয়, ওই সাবকন্টিনেন্টে না, এই পুরো ওয়ার্ল্ডের মধ্যে সবচেয়ে বড় টেররিস্ট কান্ট্রি হয়ে যাবে আমাদের দেশটা। তাহলে মানে এই এত কিছু হবে এবং তারপরে আপনারা দেশে চলে আসবেন, মানে আন্তর্জাতিক সমীকরণগুলো এরকম ভাবে আগাবে আপনার ভবিষ্যৎবাণী যেভাবে বলছেন, এবং তারপরে আপনাদের দেশে আসার রাস্তা তৈরি হবে। আমরা তো তাদেরই সন্তান শারমিন, যে আমাদের আপনি তখন জন্ম হননি, অবশ্যই জন্ম তো হনই নাই, জন্মের কোন আপনার বাবা মার বিয়ে হয়েছে কিনা সেটাও সন্দেহ আছে। হ্যাঁ, 71 সনে আমি ক্লাস 3-4 পড়তাম। 71 সনে যারা যুদ্ধ করতে গেছিলেন, আমার মনে হয় 90% তখন একনালা বন্দুক দেখেনি। লড়াই করেছে কার বিরুদ্ধে? পাকিস্তানের বাহিনীর বিরুদ্ধে। বলা হতো পৃথিবীর মধ্যে অন্যতম ডেঞ্জারাস সোলজার পাক বাহিনী। সেই পাক বাহিনী কিন্তু 90,000 সোলজার, হ্যাঁ ভারতের ব্যাপক সহযোগিতা ছিল আমাদের পক্ষে, 90,000 সোলজার লুঙ্গি কাঁথা দেওয়া মুক্তিযোদ্ধাদের কাছে নাকে খত দিয়ে আত্মসমর্পণ করেছে, যেটা মেনে নেয়নি। টাইম উইল বি সে, আপনি দেখবেন এই দেশকে ধ্বংস করার জন্য। ডিসেম্বর টাইম কিভাবে ঠিক করলেন? মানে টাইম উইল সে, এগুলো তো এত মানে আপনারা ডিসেম্বরের আগে হতে পারে, ডিসেম্বরের আগে হতে পারে, পরে হতে পারে। আমার তো মনে হয় আগেই হবে। মানে একদম মানে শেখ হাসিনা তো খুবই সুস্পষ্ট ভাবে ডিসেম্বরকে বলে দিচ্ছেন যে ডিসেম্বরে। উনি ডিসেম্বর বলছেন, আপনারা কেন বলছেন এটা তো আমার সাথে শেয়ার করবেন না, আর আমার জানাও দরকার নেই, জানলেও আমি আপনাকে বলবো না। বাট এটুকু আমি বলবো, তার আগে হতে পারে, বিকজ এই দেশ তো আমাদেরকে বাঁচাতে হবে। তার আগেও হতে পারে, তারপরে হবে না। ডিসেম্বরে আপনাদের ডেডলাইন। এটা তো এখন পর্যন্ত তাই আছে। আচ্ছা, আপনি নাহলে কি জবাব দিবেন? আপনার যারা পূর্বপুরুষ, যারা এই দেশের জন্য 30 লক্ষ মানুষ জীবন দিয়ে গেছেন, আপনি কি জবাব দিবেন যদি আজকে কোনো ধর্ষিতা মায়ের মেয়ে এসে বলে যে আপনি তো এত বড় একটা টক শো করছেন, আপনি তো এত বড় নাম করা সাংবাদিক, আচ্ছা এক কাজ করেন, আমার এই স্বাধীনতা দরকার নাই, আমার মার ইজ্জতটা ফেরত দাও। জবাব আছে আপনার কাছে? আমার কাছে নাই তো। আমি এতিম কেন? আমার চোখের সামনে আমার মা বাবা সবাইকে মেরে ফেলেছে তোমার স্বাধীনতার জন্য। এই স্বামী ওসমান, তোমার স্বাধীনতার জন্য আমার বাবা মা ভাই সবাইকে মেরে ফেলেছে। মুক্তিযোদ্ধার সন্তান হিসেবে আমি তো মানতে পারি না। আমার বাবা মুক্তিযোদ্ধা ছিলেন, আমার ভাইরা মুক্তিযোদ্ধা ছিলেন, আমার বাবা মুক্তিযুদ্ধের একটা নেতৃত্ব দিয়েছেন এবং বঙ্গবন্ধুর পরিবারকে মুক্ত করতে যে বুকে গুলি খেয়েছিলেন, এদিক দিয়ে গুলি খুবই আনফেয়ার বিষয়গুলো স্বামী ওসমান। মানে এইরকম কথায় ধরেন এখন তারা যদি বলে যে যারা আসলে গুমের শিকার হয়েছিলেন, যারা আসলে বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের শিকার হয়েছিলেন আপনাদের সময়ে, তো তারা তাদের কাছেও তো আপনাদের এই জবাবটা দিতে হবে, তাদের কাছেও তো আপনারা জবাবটা দিয়ে আসেন নাই। হ্যাঁ, যদি জবাব দিতে হয় জবাব হবে, প্রচলিত আইনে যদি বিচার হয় হবে, কোনো আপত্তি নেই। প্রচলিত আইনে যদি বিচার হয় হবে। আমি তো র্যাবের বিরুদ্ধে কথা বলেছিলাম না, আপনার টক শোতে কি বলেছি? ওপেন বলেছি 7 মার্ডারের পরে, বলেছি কারা ঘটিয়েছে। আমি তো বলছি, আমি আমার নিজের বক্তব্য দিচ্ছি, আমি স্বাধীন চেতা মানুষ, আমি পদ পদবি নেই না, আমার মন্ত্রিত্ব নেই নাই, আমি আগামী দিনেও রাজনীতি করবো হয়তোবা, কিন্তু ইলেকশন করবো না। এমপি মন্ত্রী হওয়া আমার টার্গেট না। আমার টার্গেট আমার এই মাটির জন্য। আমি দেখেছি আমার বাবা বুকে গুলি খেয়েছেন, আমার মেজো ভাই ক্লাস 9 থাকা অবস্থায় মুক্তিযুদ্ধে গেছে। আমি দেখেছি আমাদের গ্রামের বাড়িতে মহিলারা। আপনি বুকে গুলি না খেয়ে মানে এই জুলাই আগস্ট অভ্যুত্থানের পরে চলে আসলেন কেন, যেটাকে পালিয়ে আসলেন? বিকজ সামটাইমস ডিফেন্স দ্য বেস্ট অফেন্স। সেই সময় যদি আমরা লড়াই করতাম, তাই এই পিপলস আমাদের পক্ষে আসতো না। আজকে আপনি খবর নেন পিপলস এর অবস্থা কি, পিপলস কি চায়। আপনাকে তো মানুষকে একটু সময় দিতে হবে না, চিন্তা করতে দিতে হবে না। আচ্ছা, আপনার যে ছোট্ট বাচ্চাটা, হ্যাঁ, যেটা ধরেন এখন হয়তো একটু বড় হয়েছে, এখন তো হাঁটি পা করে হাঁটতে চেষ্টা করছে, ও কিন্তু এখন আপনার আঙ্গুল ধরে হাঁটে। ধরেন আঙ্গুল ধরে হাঁটতে গেলেও কিন্তু খানিক্ষণ পর যে একটার সাথে বাড়ি খায়।
আপনি শুধু সারাক্ষণ কষাস থাকেন, কোথায় বাড়ি খেলো রে বাবা, হ্যাঁ ওকে ধরে ক্যাম্প করে বাঁচাতে হবে। আমার নাতিটারও সেম অবস্থা। হ্যাঁ, তো যখন একটু পুরোপুরি হাঁটা শিখে যায় তখন আপনি ধরতে গেলে বলবে তুমি ধরছো কেন, আমি হাঁটতে পারি না। সো বাংলাদেশের মানুষ এখন হাঁটা শিখছে। সো যেহেতু হাঁটা শিখছে, একটু শক্ত হয়ে, কোমরটা শক্ত হোক, লড়াই একটা হবে এবং ওই লড়াইতে আমরা জিতবো ইনশাল্লাহ। আমি বাঁচবো কিংবা মরবো আমি জানি না, আমি চাই এই কলঙ্কিত হয়ে মরতে চাই না। জি জি, আপনি আপনার সাক্ষাৎকারে আমি দেখছিলাম যে আপনি বলছেন যে আর্মির দুজন বড় বড় অফিসার, মানে তাদের সাথে আপনার কথা হয়েছে এবং তারা কথোপকথন সম্পর্কেও আসে, কিন্তু একে একে আসি আর কি। তো কারা তারা সেটা কি আপনি বলবেন? হয়তো এই প্রশ্নটা আপনার কাছে জিজ্ঞাসাও করতাম না, কিন্তু দেখলাম যে জামাতের পক্ষে মানে অ্যাক্টিভিস্ট, প্রভাবশালী অ্যাক্টিভিস্ট পিনাকি ভট্টাচার্য, তিনি দুজন আর্মি অফিসারের কথা বলছেন। একজন বলছেন ব্রিগেডিয়ার জেনারেল সেলিম আজাদ, আর একজন বলছেন ব্রিগেডিয়ার জেনারেল শামস সুমন, যারা আপনার সাথে আর কি যোগাযোগের বিষয়টা তিনি বলছেন যে ঘুটু করতেছে আর কি, উনি বলছেন। তো আসলে কি এই দুজন এই পিনাকি সিনাকি এগুলিকে কি বললো ওই ডোন্ট কেয়ার। এই উনি যদি বলে থাকে এটা, আমি ওনার কথা শুনিও নি, আজ পর্যন্ত আমার শোনার কোনো রুচিও হয় না, এটা কথা আমি শুনি না টু বি অনেস্টলি। আমি হাতে গোনা কিছু কিছু ইউটিউব দেখি, আপনারটা দেখি, তারপরে যে আমাদের অস্ট্রেলিয়ার থেকে আমাদের বাড়ি ভাইটা দেখি, বাংলাদেশে একজন আছেন কামাল ভাই আছেন, ওনারটা দেখি, তারপরে আরেকজন আছেন। দুজনের নাম চলে মানে বলছেন আর কি, আপনিও বলছেন দুজনের সাথে কথা হয়েছে, তিনি বলছেন দুজন। আপনার তাহলে এই দুজনের সাথে আপনার কথা হয় নাই? না, আমার এই দুজনের সাথে কথা হয়নি। এই ব্যাপারে আমি আপনাকে গ্যারান্টি দিয়ে বলতে পারি এই দুজনের সাথে কথা হয়নি। আর যিনি উনি যে লেভেল বলতেছেন তার চেয়ে অনেক উঁচু লেভেলের সাথে কথা হয়েছে। আচ্ছা, তার মানে ব্রিগেডিয়ার জেনারেল, মেজর জেনারেল। হ্যাঁ, উঁচু লেভেলে কথা হয়েছে এবং তারা যেটা আমাকে বলেছেন, ওনারা দেশকে ভালোবাসেন। 90% সেনাবাহিনী অফিসার দেশকে ভালোবাসে। সেনাবাহিনী আজকে নিজেরা লজ্জিত, রাস্তার মধ্যে একজন সেনাবাহিনীর এক্স কর্নেল কাছকে জুতো পেটা করতে চেষ্টা করছে। আপনি কোথায় আছে দেশটা? একটা নেংটি ইন্দুর সাইজ, ওর নাম আমি জানি না, হবিগঞ্জের কি ওই জুলাই যোদ্ধা নাকি, থানা এইভাবে বসছে, এইভাবে ওই চেয়ারও হাত যে উঠাইছে, ওর হাত উঠানোর ক্ষমতাও নেই। হ্যাঁ, আমরা পুলিশ হত্যা করেছি। ওই দেশে আপনি কিসের আইন শৃঙ্খলা চিন্তা করেন? আবার অ্যারেস্ট হলো, আবার ছাড়া পেয়ে গেল। কারা? ওদের ক্ষমতার উৎস কোথায়?